আজ আমরা সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি যেটা পড়বো সেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। প্রথমেই স্ফুটনাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে সেই উষ্ণতাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে। একটা তরলে যখন সর্বতলে বাষ্পায়নটা হয় অর্থাৎ স্ফুটন হয়, স্ফুটন কখন হয় না যখন ওই তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তখনই কিন্তু সেই তরলের স্ফুটন হয় অর্থাৎ স্ফুটনাঙ্কে পৌঁছয় তরল। সেই উষ্ণতা, যে উষ্ণতায় তরলের বাষ্পচাপের মান বহিস্থ চাপের মানের সমান হয় অর্থাৎ বায়ুমণ্ডলের যা প্রেশার তার সমান হয়, তখনই কিন্তু তরলটি তার স্ফুটনাঙ্কে পৌঁছায়। সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলছে ওই তরলের স্ফুটনাঙ্ক। তাহলে নির্দিষ্ট চাপে, অবশ্যই স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভর করে, তোমরা জানো। নির্দিষ্ট চাপে যে কোনো বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, তাই তো? এইবারে দেখো, যখন আমি একটা বিশুদ্ধ কোনো একটা তরলে, কোনো একটা দ্রাবকে যখন আমি একটা অনুদ্বায়ী কঠিন পদার্থ যোগ করছি, তখন কি হচ্ছে? এর আগের আমরা কলিগেটিভ প্রপার্টিতে কি পড়েছি যে বাষ্পচাপ কমে যাচ্ছে, বাষ্পচাপের অবনমন, তাই তো? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তো ভেপার প্রেশারটা কমে যায়। কেন কমে যায় তার ব্যাখ্যা আমি বলেছিলাম কি, যে যখন একটা অনুদ্বায়ী কঠিন দ্রাব পদার্থ যোগ করছি তখন তরলের উপরিতলে দ্রাবকের অণুগুলোর মধ্যে দ্রাবের অণুগুলো কিন্তু জায়গা করে নিচ্ছে, যার ফলে উপরিতলে দ্রাবকের অণুর সংখ্যা কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যখন ওই বাষ্পীয় দশায় যে দ্রাবকের অণুর সংখ্যা কমে যাচ্ছে, তার ফলে বাষ্পচাপ কমছে। এবার বাষ্পচাপ কমার অর্থ কি দেখো, একটা বিশুদ্ধ তরল যে উষ্ণতায় ফুটছিল অর্থাৎ তার যা স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্কে কি ওই বিশুদ্ধ তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলের চাপের সমান, সেই জন্য সে ফুটছিল। এবার যখন আমি একটা দ্রাব অ্যাড করছি তখন তার বাষ্পচাপটা কমে যাচ্ছে। যে কোনো উষ্ণতাতেই বিশুদ্ধ তরলের থেকে দ্রবণের বাষ্পচাপের মান কম। এবার যখন সেই দ্রবণটা, ধরো আমি বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এবং এরপরে আমি তাতে কোনো অনুদ্বায়ী কঠিন অ্যাড করেছি, তার ফলে কী হবে, ওই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন আমি ওই দ্রবণটাকে উত্তপ্ত করছি তখন কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের যে বাষ্পচাপ ছিল, এখন ওই দ্রবণের বাষ্পচাপ কিন্তু তার থেকে কম, যা কিনা বায়ুমণ্ডলের চাপের সমান নয়। তাহলে দ্রবণটা ফুটবে না, কারণ ফুটতে গেলে কি হতে হবে, যে তরলের যে ভেপার প্রেশার সেটা অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপের সমান হতে হবে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম প্রেশার তার ভেপার প্রেশার, তাহলে বায়ুমণ্ডলীয় চাপের সমান হতে গেলে কি করতে হবে, আরও তাকে বেশি হিট করতে হবে, অর্থাৎ তার টেম্পারেচার বাড়াতে হবে। দ্রাবকের অণুর সংখ্যা আমাকে যদি বাষ্পে বাড়াতে হয় তাহলে আরও বেশি হিট করতে হবে, অর্থাৎ তার বাষ্পচাপ বাড়াতে হবে। এবং যখন গিয়ে বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে দ্রবণের বাষ্পচাপ, তখন কিন্তু সে ফুটতে শুরু করবে, অর্থাৎ সেই টেম্পারেচারটা কত না গ্রেটার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে জলের স্ফুটনাঙ্কের থেকে বেশি। তাহলে বোঝা গেল যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হচ্ছে কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করলে। বোঝা গেছে তো? এইবারে দেখো, লেখচিত্রের মাধ্যমে স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাখ্যা। আমরা যদি বাষ্পচাপ বনাম উষ্ণতার একটা গ্রাফটা নিই তাহলে দেখা যাবে, দেখো দুটো রেখচিত্র, যেখানে দ্রাবক আর দ্রবণ। দেখো দ্রাবকের রেখাচিত্রের নিচে কিন্তু দ্রবণের রেখাচিত্র অবস্থান করছে। কেন? কারণ যে কোনো উষ্ণতায়, তুমি দেখো যে কোনো উষ্ণতায় কিন্তু, ধরো এই পয়েন্টে দ্রবণের বাষ্পচাপ কিন্তু দ্রাবকের বাষ্পচাপের থেকে কম।
ফলে দ্রাবকের রেখাচিত্রে সবসময় নিচে অবস্থান করছে দ্রবণের রেখাচিত্রটা। ঠিক আছে, এইবারে দেখো বিশুদ্ধ দ্রবণের স্ফুটনাঙ্ক আমি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যদি আমি টিবি ধরি, সেই টিবিতে তার যা ভেপার প্রেশার সেটা কিনা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান PATM, তাই তো? অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান। এইবারে দেখো টিবিটা হচ্ছে তোমার বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টিবি, সেই টিবিতে তোমার বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ সেটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান PATM। কিন্তু দেখো সেই উষ্ণতাতে অর্থাৎ টিবি টেম্পারেচারে কিন্তু দ্রবণের বাষ্পচাপ PATM এর থেকে কিন্তু দেখো অনেকটাই কম, তাই নয় কি এখানে, তাই তো? অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে কম। তাহলে দ্রবণকে যদি তার স্ফুটনাঙ্কে পৌঁছতে হয় তাহলে তার টেম্পারেচার বাড়াতে হবে, অর্থাৎ টিবির থেকে বেশি হবে। দ্রবণের স্ফুটনাঙ্ক কত? টিবি ড্যাশে গিয়ে দেখো তখন কিন্তু PATM এর সমান হচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হচ্ছে, তখনই সে ফুটতে শুরু করছে। তাহলে এক্ষেত্রে তোমার স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হবে না টিবি ড্যাশ মাইনাস টিবি, ওকে, টিবি ড্যাশ মাইনাস টিবি। এবার দেখো রাউলসের সূত্র, রাউলস ল অফ এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। রাউলসের ল অনুযায়ী কি বলবো, এই একই কথা। দেখো কোনো দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। স্ফুটনাঙ্কের উন্নয়ন মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। মোলাল গাঢ়ত্ব কাকে বলে, মোলালিটি কাকে বলে তোমরা পড়েছো, যে প্রতি 1000 গ্রাম দ্রাবকে যে যত মোল দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলালিটি, তাই তো? তাই মোলালিটির সাথে সমানুপাতিক, অর্থাৎ ডেল্টা টিবি স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে সমানুপাতিক কার সাথে? M এর সাথে, মোলালিটির সাথে। হ্যাঁ, দ্রাবের মোলাল গাঢ়ত্ব ধরে নেওয়া হচ্ছে M দ্রবণে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আনা হয়েছে যে ডেল্টা টিবি ইকুয়ালস টু KB ইন্টু M। কেবিটাকে বলা হচ্ছে হিলিওস্কোপিক কনস্ট্যান্ট, হ্যাঁ, বা আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক ইত্যাদি, এরকম বিভিন্ন নামেকে বলা হয়। এবার দেখো এটা হচ্ছে রাউলসের ল, স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র কি বলছে, যে যদি আমি এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপারটা, এটা কিন্তু দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। অর্থাৎ দ্রাব যদি আমি চেঞ্জ করে নিই, দুটো আলাদা বা তিনটে আলাদা দ্রাব ব্যবহার করি, হ্যাঁ, এবং অবশ্যই সম পরিমাণে ব্যবহার করতে হবে দ্রাবটা, তাহলে কি সমসংখ্যক মোল, আরও ভালোভাবে বলতে গেলে সমসংখ্যক মোল যদি পৃথকভাবে আমরা একই পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমসংখ্যক মোল পৃথকভাবে দ্রবীভূত করলে দেখা যাবে কি প্রতি ক্ষেত্রে একই পরিমাণে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটেছে, তাই তো? তাহলে কি যে এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন এটা একটা কলিগেটিভ প্রপার্টি, তার মানে কি এটা কিন্তু দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, দ্রাবের কণার সংখ্যার ওপর নির্ভর করে। একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে যে দুটো ভিন্ন পাত্রে একই ওজনের জল নিয়ে একটিতে গ্লুকোজ আর একটিতে সমমোল পরিমাণ ইউরিয়া দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো। এবার বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। যদি এবার দুটো দ্রবণকেই ফোটানো হলো, দেখা গেল দুটো ক্ষেত্রেই কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে একই, তাই তো? যদিও দেখো গ্লুকোজ আর ইউরিয়া দুটো ভিন্ন রাসায়নিক যৌগ, দুটো আলাদা দ্রাব, সুতরাং দ্রাবের প্রকৃতি চেঞ্জ করলে কিন্তু এই তোমার এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট কিন্তু একই থাকে। এটা কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে? এটা হচ্ছে সংখ্যাগত ধর্ম, কার সংখ্যা? দ্রাবের কণার সংখ্যার উপর এটা নির্ভর করে। এবার এর থেকে আমরা ওই রাউলস ল থেকে আমরা দ্রাবের আণব ভর নির্ণয় করব। দেখো ধরা যাক যে W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে W2 গ্রাম একটা অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করেছে, হ্যাঁ। আর কি ধরে নেওয়া হচ্ছে যে দ্রাবক এবং দ্রাবের আণব ভর M1 M2,
তাতে আমরা কি করব, তাতে আমরা দ্রাবকের মোল সংখ্যা পেয়ে যাব W2 বাই দ্রাবের মোল সংখ্যা পেয়ে যাব W2/M2, তাই তো? তাহলে W1 গ্রাম দ্রাবকে যদি W2/M2 দ্রবীভূত থাকে মোল দ্রাবক, তাহলে 1000 গ্রামেই তো বের করতে হবে, সেটাই তো মোলালিটি, যে 1000 গ্রাম দ্রাবকে কত মোল তোমার দ্রাব্য থাকে। তাহলে বের করলাম, সেটাই হচ্ছে দ্রবণের মোলাল গাঢ়ত্ব পেয়ে গেল, মোল পার কেজিতে পেয়ে গেলাম। এবার হচ্ছে রাউলসের সূত্র অনুযায়ী ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি ইন্টু এম, এম এর ভ্যালু বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন অফ M2। ঠিক আছে, এখানে দেখো এটা জ্ঞাত, এটাও জ্ঞাত, W1 W2 জ্ঞাত, হ্যাঁ, ডেল্টা টিভি পরীক্ষামূলকভাবে আমাকে বের করতে হবে, হ্যাঁ, আর কেবির মান হচ্ছে এটা একটা জ্ঞাত রাশি। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট টার্ম। এবার দেখো রাউলসের সূত্রের প্রযোজ্যতা কি, দেখো শুধুমাত্র এটা ওই একইভাবে বলতে গেলে অনুদ্দায়ী অসংযোজিত মানে তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের দ্রবণের ক্ষেত্রেই এই সূত্র কেবলমাত্র প্রযোজ্য। যদি একইভাবে যদি সংযোজিত দ্রাব যোগ করা হয়, তাহলে কি হবে, সংযোজিত মানে ওই 2-3টে বা অনেকগুলো দ্রাব একসাথে যদি ধরো হাইড্রোজেন বন্ডিং দ্বারা যুক্ত রয়েছে, তখন কি হচ্ছে, একটা মানে দ্রাবের কণার সংখ্যা কমে যাচ্ছে। এবং যেহেতু দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, সেই জন্য স্ফুটনাঙ্কে তোমার ইয়েটা কী হবে, তা তোমার রাউলস ল থেকে আমরা যে মান পাবো তার থেকে কিন্তু অনেক কম হবে স্ফুটনাঙ্কের, কারণ দ্রাবের কণার সংখ্যা কমে যাচ্ছে, স্ফুটনাঙ্কের উন্নয়নে তোমার মান কিন্তু কমে যাবে, কারণ ডেল্টা টিভি ভ্যারিজ অ্যাজ এম, তাই তো, কমে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যদি হয় সেই দ্রাবটা, তাহলে কি হবে, তড়িৎ বিশ্লেষ্য হলে সেই দ্রাবের অণুগুলো আয়নে বিভাজিত অবস্থায় থাকবে, মানে একটা অণু থেকে ধরো 2টো আয়ন তৈরি হচ্ছে, তার মানে দ্রাবের কণার সংখ্যা বেড়ে যাচ্ছে, যেহেতু আয়নে বিভাজিত হয়ে যাচ্ছে বলে। ঠিক আছে, দ্রাবের কণার সংখ্যা বেড়ে দিলে কী হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন কী হবে, তাত্ত্বিক মানে রাউলস ল থেকে যেটা পাবো, ঠিক আছে, তার থেকে কিন্তু বেশি হবে। ঠিক আছে, এইবারে দেখো আর হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। লঘু দ্রবণ যদি গাঢ় দ্রবণ হয়, তাহলে কি হবে, দ্রাবের অণুগুলো পরস্পরের আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি হবে, কারণ অণুগুলোর আন্তরাণবিক দূরত্ব কমে যাবে বলে, তাই তো গাঢ় দ্রবণের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু রাউলস ল প্রযোজ্য হবে না। এইবারে আমরা আসছি স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইউলিওস্কোপিক ধ্রুবক, এটার সংজ্ঞা কী করে বের করবো। দেখো এইখান থেকে আমরা কি দেখলাম, ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। এবারে দেখো যদি আমি এম এর মান 1 বসাই, বসালে ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি হচ্ছে, অর্থাৎ ডেল্টা টিভি কেবির মান ডেল্টা টিভির সমান হচ্ছে। এম এর মান 1 মানে কি, ওই দ্রবণের মোলালিটি 1 ধরা হচ্ছে, তাহলে দ্রবণের মোলালিটি যদি 1 হয়, তখনই গিয়ে কিন্তু কেবির মান স্ফুটনাঙ্কের উন্নয়নের সমান হচ্ছে। তাহলে কেবির সংজ্ঞায় কি বলবো, 1000 গ্রাম কোনো দ্রাবকে 1 মোল পরিমাণ কোনো অনুদ্দায়ী 1 মোল পরিমাণ, মানে দ্রবণের মোলালিটি 1, 1000 গ্রামে 1 মোল, ঠিক আছে, 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাবক। 1000 গ্রাম কোনো দ্রাবকে 1 মোল পরিমাণ যে কোনো অনুদ্দায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের যে পরিমাণ স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে, তাকে উক্ত দ্রাবকের স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বা স্ফুটনাঙ্ক ধ্রুবক বলে। ওকে, তাহলে কেবি হলো ডেল্টা টিভি, এটা পাওয়া গেল। এবার কেবির একক কী করে বার করবো, কেবি ইকুয়ালস টু ডেল্টা টিভি বাই এম। ডেল্টা টিভি মানে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে নেওয়া হয়েছে কেলভিনে, ঠিক আছে, কেলভিন বাই মোল পার মোল, আর এম এর ইউনিট কি, মোল পার কেজি, তাহলে ওভারঅল কেবির ইউনিট কি হলো, কেলভিন কেজি পার মোল। ওকে, এবার দেখো কেবি নির্ভরশীলতা পরে যখন তোমরা থার্মোডিনামিক্সের সাহায্যে দেখবে যে কেবির মান, এটা পরে ডিরাইভ করবে তোমরা, যে কেবি ইকুয়ালস টু RTV² বাই 1000 ইন্টু এলভি। এলভি হচ্ছে কি না, প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লিনতাপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার থার্মোডিনামিক্সের সাহায্যে কেবির মান এইভাবে নির্ণয় করা যায়। ওকে।